দেখো মাসুদ, বলেন। বলছে দুটা যে কোনোটা চয়েস করো, হয় এখান থেকে ফেলে দিতে পারবো এটা একটা, আর একটা হলে শুট করতে পারবো, দুটাই হবে, একটা হলো বন্দুকযুদ্ধ আর একটা হবে তুমি পালাতে গিয়ে তুমি লাভ দিয়েছো, দুটো আমাদের সাজানো আছে। একদম আমাকে ফ্র্যাঙ্কলি বলতেছে, যেগুলো পত্রিকায় আসে আপনারা দেখেন যে বন্দুকযুদ্ধ হয়েছে, পালাতে গিয়ে ঝাঁপ দিয়েছে, আমার সামনে এটা বলতেছে। জেলখানায় বসে একটা ছোট লেখা লিখছিলাম যে গভর্নমেন্টের ডিমান্ড আর প্রশাসনের রিমান্ড, মানে গভর্নমেন্ট ডিমান্ড দিত, ঠিক আছে, যে মানে কোনো জাজ ম্যাজিস্ট্রেট কোনো রিমান্ড লিখেছে আমার, এটা আমি এটা মনে করি না। কারণ আমাদের আইনজীবীরা খুব স্ট্রং আর্গুমেন্ট করতেন এবং খুব লিগাল আর্গুমেন্ট করতেন, ওনারা শুনতেন। এবং খুবই আমার চেহারা দেখে একটা বডি ল্যাঙ্গুয়েজ তো বোঝা যায়, চেহারা দেখে মনে হতো যে ওনারা চেয়ারে যারা আছে তারা কনভিন্স। প্রত্যেকটা নির্দেশনা মানে অর্ডার, ওনারা বলতেন যে অর্ডার এখন হবে না, এটা বিরতির পরে হবে। তো ওরা এসে যেতেন, মানে ভিতরে কাজ কামরা যেতেন, যখন কেউ থাকতো না ওই ফাঁকে এসে মানে একজন পরে এসে শুনাই দিত যে ওনার 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হলো। মানে এটা মানে আর্গুমেন্ট করা না করাতে কিছু যায় আসে না, ওটার উপর ভিত্তি করে রিমান্ড হতো না। রিমান্ড হতো ওই যে খাসকামরা যাওয়ার পরে ওনাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হতো, এবং এটা আমি পরে জেনেছি যে আইন মন্ত্রণালয় থেকে এটা টোটালি মনিটরিং করা হতো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আসলে রিমান্ড তো শেখ হাসিনা আসার পরে শুরু হয়ে গেছে। কেন শুরু হয়ে গেছে? আমাদের দেখেন, আমি তো অ্যারেস্ট হলাম 2014 9 আগস্ট, 2014 9 আগস্ট আমি প্রথম এই সরকারের আমলে অ্যারেস্ট হলাম। তো অ্যারেস্টের আগ থেকেই তারা আমাকে মানে আমাদের বিরুদ্ধে 20 লাখ 25 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে দিল, যে এদেরকে ধরিয়ে দিতে পারলে। কি অপরাধ? আমাদের অপরাধ হলো যে এরা রাজপথে সবচেয়ে বেশি সোচ্চার। এবং আমি তখন কিন্তু শিবির থেকে বিদায় নিয়েছি তো 2007-এ, তখনও আমাকে তারা আইডেন্টিফাইড করে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল, সুতরাং এর কোনো ক্ষমা নাই। মানে আমি বারবার প্রশাসনকে জিজ্ঞেস করতাম যে ভাই সমস্যাটা কি? বলছে সমস্যাটা হলো আপনি জামাতে এটা ঠিক আছে, কিন্তু শিবিরে যে কেন্দ্রীয় সভাপতি ছিলেন, সুতরাং আপনি এখনও জামাতও চালান শিবিরও চালান। মানে আমার বিরুদ্ধে অভিযোগ ছিল দুটো, যে আমি জামাত এবং শিবির দুটো একসাথে চালাই। তা আমি বললাম যে ভাই আমি খুবই ছোট মানুষ, আমি তখন মহানগরীর বোধহয় প্রচার সেক্রেটারির দায়িত্ব পালন করি, পরে সহকারী সেক্রেটারি হয়েছি, মানে বোঝাও শুরু করি নাই কাজ ভালোভাবে। জামাতে এসে পল্টন থানা আমি হিসেবে কিছু মানে সভাপতি হিসেবে কিছু কাজ করেছি। তো বলো যে না আপনার ওগুলো সব ঠিক আছে, কিন্তু আপনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন, শিবির আপনি যা বলেন শিবির তাই শোনে। আমি বললাম এটা সম্পূর্ণ অসত্য কথা, কারণ ছাত্র শিবির টোটালি ডিফারেন্ট একটা অর্গানাইজেশন, তাদের একটা স্ট্রাকচার আছে, সংগঠন পদ্ধতি আছে, তাদের কার্যকরী পরিষদ আছে, এক্সিকিউটিভ একটা বডি আছে, সেক্রেটারিয়েট বডি আছে, তারা তাদের মতো করে পরিচালনা করে। বলছে না ওইগুলো বলে লাভ নেই। তো আমি 9 আগস্ট যখন গ্রেপ্তার হলাম, আমাকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে এই বিপ্লব কুমার তখন ডিসি ওখানকার, আমাকে নিয়ে গেল অ্যারেস্ট করে ওখানে, বললো যে আপনি কোন সাহসে ধানমন্ডিতে ঢুকলেন, মানে ধানমন্ডির জোন আর কি মোহাম্মদপুর, কোন সাহসে আপনি ধানমন্ডি ঢুকলেন, এখানটা পিঁপড়া ঢুকতে আর বাইরে হতে তো অনুমতি লাগা। আমি বললাম এটা বাংলাদেশ না। বলছে যে শোনেন মাসুদ ভাই এইসব কথা উল্টাপাল্টা কথা বলেন না, কিসের বাংলাদেশ? তা আমি বললাম এটা বাংলাদেশ তো, আমি কি ভুল বলছি? উনি তখন কম্পিউটারে চলে গেল, কম্পিউটারে গিয়ে আমার মিছিল দেখাইতেছে যে আমি এই 2010, 11, 12, 13 আগস্ট পর্যন্ত, মানে 9 আগস্টের আগ পর্যন্ত কী কী মিছিল করেছে। তো বলে যে এটা আপনি না? বলা হ্যাঁ এটা। এটা আপনি না? বললাম এটা। তা বললাম দেশে কি মিছিল করা অন্যায়? সমাবেশ করা কি অন্যায়? তো বলছে যে অন্যায় না, কিন্তু আপনি তো হুমকি দামকি দিয়ে কথা বলেন। তা আমি বললাম একটা বক্তৃতা বাই করেন, কী হুমকি দিচ্ছে? হুমকি হলে আপনি মামলা করেন, মামলা করে আমাকে পুলিশ সুপর্দ করেন। রিমান্ড কিন্তু আমাকে বিপ্লব কুমার ওখান থেকে স্টার্ট করে দিয়েছে, এবং সে তখন থানায় পাঠাবার ক্ষেত্রে আমাকে বলল যে ওনাকে আলাদা ট্রিটমেন্ট দেবেন, এই সবার সামনেই। আমার সাথে 14 জন গ্রেপ্তার করা হয়েছে। দেখেন রাত 3টা পর্যন্ত আমাকে থানায় রাখা হলো, রেখে আমাকে খুবই মেন্টাল টর্চারের মধ্যে, আমার ওয়াইফ তখন সেকেন্ড প্রেগনেন্সি, মানে এটা তো আমি জানি যে আমাকে নিয়ে যদি বাসায় যায় তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমার ওয়াইফ, আমার ফার্স্ট বেবি যেটা, ওটাও তখন 1.5 বছর, বা আমার মা তখন বৃদ্ধা, আমার বাবা বৃদ্ধা, যে বাসায় গেলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এটা নিতে পারবে না এটা এই রাতে যদি আমাকে বাসায়। আমি খুবই কৌশলে চেষ্টা করলাম যে বাসায় যাওয়া থেকে কোনোভাবে এদেরকে নিবৃত্ত করো, দিনের বেলা যাক কোনো অসুবিধা। তারা শুনলো না, আমাকে একটা টিম করে আলাদা করে দিল, 2 জনের সাথে আমাকে নিয়ে গেল। আমার পল্টনে তখন বাসা,
বাসায় নিয়ে তারা আমার রুমে, আমার বাসায় ঢোকার আগে আমাকে নিয়ে ছাদে চলে গেল এবং একদম আলাদা করে, তখন আমার সাথে 2 জন ছিল, এক হ্যান্ডকাপে, ওনাকে আলাদা করে দিল, আমাকে নিয়ে ছাদে চলে গেল। ছাদে নিয়ে তখন এডিসি, ডিবির এডিসি হবে, হাফিজ নাম, উনি কোথায় আছেন আমি জানি না, উনি আমাকে সাথে 2 জন পুলিশ, ওনাদের নাম জানি না, কনস্টেবল হবে, ছাদে নিয়ে একদম কিনারায় নিয়ে দাঁড় করে আমার পিছনে 2 হাতে হ্যান্ডকাপ পরে, হ্যান্ডকাপ পরে বললো যে এখন 2টা পথ আছে, আপনাকে একটা শ্যুট করতে পারে আর একটা এখান থেকে ফেলে দিতে পারে, দুটাই আমাদের রেডি করা আছে, আপনি কোনটা চয়েস করেন। মানে আপনি ভাবতে পারেন মানে কতটা মেন্টাল টর্চার করলে পরে এদের সহিংসতাটা। তা আমি বললাম যে এটা কোনো কথা বললেন, বলে যে দেখেন মাসুদ, একবার দেখেন বলে, এখন দেখো বলে, একবার দেখ বলে, মানে যেটা মুখে আসছে সেটা বলে, দেখো মাসুদ বলেন, বলছে দুটা যে কোনোটা চয়েস করো, হয় এখান থেকে ফেলে দিতে পারবো, এটা একটা, আর একটা হলে শুট করতে পারবো, দুটাই হবে, একটা হলো বন্দুকযুদ্ধ আর একটা হবে তুমি পালাতে গিয়ে তুমি লাভ দিয়েছো, দুটো আমাদের সাজানো আছে। একদম আমাকে ফ্র্যাঙ্কলি বলতেছে, যেগুলো পত্রিকায় আসে আপনারা দেখেন যে বন্দুকযুদ্ধ হয়েছে, পালাতে গিয়ে ঝাঁপ দিয়েছে, আমার সামনে এটা বলতেছে যে পথ দুটো, এখন তুমি চয়েস করো কোনটা তোমার জন্য বেটার। আমি বললাম দেখেন আমাকে অ্যারেস্ট করেছেন, আমাকে আইনের হাতে সাপোর্ট করে। বলছে কিসের আইন, কিসের আইন তোমাদের বিগত 6, সে তার রাগটা হলো ওই যে জোট সরকার, বিগত 2001 থেকে 6 পর্যন্ত কি তোমার আইন ছিল দেশে? আমি বললাম ভাই আমি কি মন্ত্রী ছিলাম, আমি কোনো দায়িত্বে ছিলাম, আপনি এটা আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? আমি ছাত্র শিবিরের একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি কাজ করেছি, আর আইন ছিল না সেটা তো আপনারও ঠিক করার ব্যাপার না, সেটা কোর্ট আছে, কোর্ট ঠিক করবে, কোর্ট বিচার করবে, আমার যদি অন্যায় থাকে আপনি দিয়ে দেন। বলছে এত ভালো বক্তৃতা আমাদের শোনার সময় নেই। তো যাই হোক কী মনে হলো, মানে বললো যে আচ্ছা চলো, রুমে ঢুকালো আমাকে, বাসায় গিয়ে ওই বাসায় তখন আমাদের ফ্যামিলি লোকরা মেবি ততক্ষণে জেনেছে, জেনে তারা শিফট হয়ে গেছে, শিফট হয়ে ওখানে যাকে পেয়েছে সে হলো আমাদের বাসায় আগে থেকে একজন যে থাকতো, তারপরে এখন অত্যাচারটা শুরু হয়ে গেল যে কেন এটা হলো, এখানে বাকি লোকরা কোথায় গেল, কিভাবে গেল, তারা কোথায় আছে, তো তাদেরকে বলে যায় না, হয়তো তারা জানবে কি করে। দুর্ভাগ্যটা হচ্ছে যে রিমান্ড তো আপনাকে কোর্ট দিবে, এটা একটা সিস্টেম আছে, আপনার জানার অধিকার আছে, আমার বলার অধিকার আছে, কিন্তু রিমান্ড তো আমার মানে 9 তারিখে আমি অ্যারেস্ট হয়েছি, 10-11 তারিখে আমাকে 48 ঘন্টারও পরে আমাকে কোর্টে নিয়ে গেল, কোর্টে নিয়ে রিমান্ডে নিল, রিমান্ডে বলে দেওয়া হলো, স্পেসিফিক বলে দেওয়া হলো, আমি তখন ইউনিভার্সিটি টিচার, তো ইউনিভার্সিটি টিচার হিসাবে আমাকে বললো যে ওনাকে অবশ্যই সতর্কতার সাথে রিমান্ড করবেন, একদম রিটার্ন আমাদের পেপারস আমাদের কাছে আইনজীবীরা নিল। আমি ডিবির এসে গেলাম, আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে রাতের মধ্যে আমাকে আলাদা করে ফেলো। আলাদা করার সময় আমার মনে হলো সামথিং হ্যাপেন্ড, আমাকে তো এরা মানে নর্মাল লাইফ মেনটেন করতে দেবে না। আলাদা করে আমাকে বললো যে আপনি প্রস্তুতি না। তা আমি বললাম আমি তো প্রস্তুত আছি, কী করতে হবে বলেন? বলছেন আপনাকে আমাদের ইন্টারোগেশন সেল আসবে, তারা আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। বেটার, কারা কারা আসবে আমাকে বলেন। তো বের করবে, যখন বের করার সময় আমি জুতা পরতে চাইলাম, বলছে কিসের জুতা, জুতা পরা লাগবে না, ইট ইজ এ লাস্ট পিরিয়ড, আপনার লাস্ট টাইম। তা আমরা লাস্ট টাইম হইলেও কি জুতা পরা যাবে না? জুতা পরতে দিল না। এরপরে একজনের হাতে দেখলাম আমরা গামছা নিয়ে আমার চোখ বাঁধলো, চোখ বাঁধার পরে আমার মানে ওখানে সাধারণত হ্যান্ডকাপ পরায় না, হাতে ধরে নিয়ে যায়, খুব সিম্পল হলো একটা হ্যান্ড, মানে আমি তো দেখি কাকে কীভাবে নিয়ে যায়। তা আমি দেখলাম আমার ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট করতেছে, মানে 2 হাত পিছনে নিল, ওখানে হ্যান্ডকাপ পরালো, চোখ বাঁধলো। তা আমি বললাম কোথায় যাবো? বলছে যে এটা বলা যাবে না। তা আমি বুঝলাম যে আমাকে লিফটে উঠাচ্ছে, কত তলায় তাও আমি বুঝতে পারতেছি না। তো লিফটে উঠে আমাকে নিয়ে গেলো, নিয়ে একটা চেয়ারে বসালো, তাদের যা যা ট্রিটমেন্টের ব্যবস্থা থাকে শুরু করলো। তো শুরু করার পর আমি মাঝখানে একটু কথা জানতে চাইলাম, আমার কাছে আমি তো ধরেন ম্যাচিউর পলিটিক্যাল একজন মানে সিটিজেন হিসেবে তো আমি এটুকু হজম করার শক্তি আমার ছিল। তা আমি বললাম আমি আপনাদের একটু রিকোয়েস্ট করতেছি যে আপনারা এখানে কারা আছেন আমার একটু জানা দরকার, আমি তো নাগরিক হিসেবে আমি জানতে পারি, এবং আপনারাও তো যারা আমার ইন্টারোগেশনে আসছেন তাদের তো পরিচয় দেওয়া উচিত। বলছে পরিচয় দেওয়ার দরকার নেই, এখানে দেশি বিদেশি লোকেরা আছে। ইটস এ সিগনিফিক্যান্ট ইস্যু যে দেশি বিদেশি লোকরা আমাদেরকে ইন্টারোগেশন নেবে, আর কে সেই বিদেশি লোকরা কারা? এবং আমি এটা বলছি এই জন্য যে হয়তো এটা তারা বলতে চান না, কোনোভাবে মুখ থেকে বের হয়ে গেছে, আমার ধারণা এটা তাদের বলার কথা না, বলে যারা দেশি বিদেশি লোকরা আছে।
আমি বললাম তাহলে তো এটা তো যথার্থ নয়। তো আমি ওইটুকুই পর্যন্ত বলতে পারছি যে এটা তো ঠিক না। এরপরে আমার ঠিক মনে নেই, তারা আমি তখন সেন্সলেস হয়ে গেলাম। সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমি পরে শুনলাম যে আমাকে তারা রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে গেছে। আমার ভমিটিং হয়েছিল, আমার পা বেঁধেছে আর কি, 2 পা, ওদের চেয়ারের সিস্টেম আছে। আমাকে তো প্রথম আসলে চোখ বেঁধে ফেলছে, তো ওখানে কি মেকানিজমগুলো আমাকে দেখার তো সুযোগ তারা দেয় না, আমার মেবি কাউকেই দেয় না এটা। তো চোখ বেঁধে আমি দেখতে পারিনি, কিন্তু আমি বুঝতে পেরেছি যেটা আমাকে 2 পা বেঁধে তারপরে এই পায়ের তলায় ওরা বেসিক্যালি এটা করে। তো আমি পরে ডাক্তারদের কাছ থেকে যেটা শুনলাম যে পায়ের তলায় একটা মানে হচ্ছে একদম ব্রেনের সাথে এটা রিলেট করে আর কি। তো পায়ের তলায় অসম্ভব টর্চার করছে তারা। আমার পা আমি ফেলতে পারিনি, অন্তত 6 মাস পা নিচে ফেলতে পারিনি। তো পায়ের তলা আর হলো এই হাঁটুতে আপনার ওদের ওই হাতুড়ি আছে, হাতুড়িটাও দেখার সুযোগ হয় না, মেবি মাঝারি সাইজের হবে, ওটা দিয়ে এই হাঁটুতে আর পায়ের তলা আর হলো এইটাতে হলো বিটিংটা করেছে, এই 2 জায়গাটা। তো বিটিংটা যখন তারা করেছে, ওই বিটিংটা এবং হাঁটুর যে ইয়াটা, এইটা আমাকে তখন ওরা তখন দেখছে আমি ওই এক পর্যায়ে আমি চেয়ার থেকে পড়ে গেছি, 2টা চেয়ারে শোয়াই নিচ্ছিল আর কি। তো আমি চেয়ার থেকে পড়ে যাওয়ার পরে ওরা একটু ভয় পাইছে মেবি যে হয়তো আবার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিনা। এরপরে তড়িঘড়ি করে আমাকে রাজারবাগ পুলিশে নিয়ে গেছে। ওখানে খুব সতর্কতার সাথে নিয়ে গেছে, কিন্তু কোনো না কোনোভাবে ওই ফুটেজটা বাইরে চলে আসার পরে এরা একটু চাপে পড়ে গেছে যে এটা তো ঠিক হয়নি। আমি তখন আমার পরের দিন আমি যখন একটু সুস্থ, এরপর থেকে আমাকে আলাদা রাখা শুরু করলো, একটা আলাদা রুমে আমাকে। এর মধ্যে আবার স্যারও করে, ওই যে ইউনিভার্সিটির টিচার, স্যার কী লাগবে বলেন, স্যার কী খাবেন বলেন। আমি এটা এক ধরনের অত্যাচার আর কি, মানে একদিকে আপনাকে সম্পূর্ণভাবে নির্যাতন করতেছে, আর একদিকে আবার কি সিপাহি হ্যাঁ ফার্স্ট স্যার কী লাগবে বলেন, কী খাবেন, এখন কী নিয়ে আসতে হবে। আমি চুপচাপ থাকি, আমি বলে জানার কিছু লাগবে। এর মধ্যে 2-4 জন বলেও আর কি যে আপনার বক্তৃত্ব তো আমরা শুনি, তো আপনাকে তো আমরা বড় আলেম মনে করছি, তো আপনি তো দেখছি বড় জালেম, ভাষাটা কি বলছে, আপনার কথা শুনে তো আমরা ভালো মনে করতাম, দেখেন যে আপনি বড় জালেম কোথায় দেখলেন। এটা ওই অত্যাচারের পর আমি যখন 2 দিন পরে সুস্থ হলাম, আমার তো টানা প্রায় 67 দিন আমার রিমান্ড ছিল, একসাথে ছিল 34 দিন। মানে আমি ওই জেলখানায় গেলে আমাকে লোকেরা বলতো যে ভাই আবার আসবেন কবে, মানে আমি ডিবি রিমান্ডে, আর আমাকে কোনো থানায় নেয়নি। আমি এটা জিজ্ঞেস করলাম যে ভাই আমার তো সব থানায় মামলা, আপনারা এখানে রাখছেন, আপনার নিয়ে রিস্ক আছে। কী রিস্ক আছে? কাশিমপুর কারাগার থেকে আমাকে একবার ভুলক্রমে রমনা থানা নিয়ে আসছে, রমনা থানার কাছাকাছি, মানে এরা বুঝতে পারেনি অফিসাররা মেবি। তো যেহেতু রমনা থানার মামলা, রমনা থানায় ঢুকাইছি। আমি ফোনে শুনতেছি আমার পাশে বসা গাড়ির পুলিশের ওসি বলছে উনি কত বড় দুর্ধর্ষ এবং মানে কত বড় সন্ত্রাসীকে তোমরা থানায় ঢুকেছো জানা, থানা 5 মিনিটের মধ্যে উড়ে যাবে, 3 মিনিটের মধ্যে এসে নিয়ে আসো, ডিবিতে নিয়ে আসো, না তোমার থানা উড়াই দেবে লোকেরা। আমাকে ওই লোকেরা বলতেছে মাসুদ ভাই ঘটনাটা কি বলেন তো, মানে আপনাকে নিয়ে তাদের এত স্ট্রেসটা কেন? আমি বললাম যে ভাই আমিও জানি না ঠিক যে তারা কেন এত স্ট্রেস নিয়েছে। আমার এই 67 দিনের 1 দিনের রিমান্ড তারা আমাকে থানায় নেয়নি, ফুল টাইম আমাকে তারা ডিবিতে রেখেছে। তো এই যে ডিবিতে রিমান্ডগুলো হয়েছে, মানে রিমান্ড নিতে নিতে আমি একসময় বলছি আমার বক্তৃতায় যে নিতে নিতে এরা টায়ার্ড হয়ে গেছে। দেখে যখন রিমান্ড আসতাম এরা ওই টিমের লোকেরা বিরক্ত হতো, বলছে যে স্যার এই লোকটারে আর কত নিয়ে আসবেন, তো আর কিছু জানার নাই, তো সব তো আমরা পেয়ে গেছি। তা আমি তখন বলতাম যে ভাই আমিও তো তাই বলতেছি, আর কি জানবেন আপনারা, একটা লোকের কাছে 67 দিন রিমান্ড লাগে। বলছে যে মাসুদ ভাই সবই তো আপনারা বুঝেন, দেখেন তখন আবার একটু অনেকদিন হয়ে গেছে তো কিছুটা তাদের সাথে সম্পর্ক মানে ফ্রেন্ডলি হয়ে গেছে আর কি। বলছে মাসুদ ভাই এই চেয়ারে যারা বসে এরা মন্ত্রী হয়, আপনি সেই চেয়ারে বসে আছেন। তাই আমি বললাম কি করতে হবে তাহলে এখন? বলছে আপনি মন্ত্রী হবেন। আমি বললাম খুব ভালো কথা, যদি পিটাই পাটাই এদেশে মন্ত্রী হইতে হয় তো বিরাট ভালো প্রসেস বাই করছেন আপনারা, যে যে যত মাইর খাবে তত বড় মন্ত্রী হবে। বলছে হ্যাঁ এই আগে আপনারা আমাদের মানে এখন আপনাদের নির্দেশ গভর্নমেন্ট নির্দেশ দিচ্ছে আপনাদেরকে নিয়ে আসতেছে, এর আগে আপনারা নির্দেশ দিচ্ছেন তাদেরকে নিয়ে সেখানে পিটানোর কাজ করছে, আবার পরবর্তীতে আপনারা নির্দেশ দিবেন পিটানোর কাজ হবে। তা আমি এই জন্য বলি যে রাজনৈতিক এই যে কালচারটা হয়েছে, এই যে তারা মানে প্রশাসনকে মাথায় ঢুকানোই হয়েছে যে এটা করার তাদের অধিকার আছে এবং এটা করার মধ্য দিয়ে তাদের প্রমোশন ডিমোশন হয়। আমাকে বললো যে আমি ওই যে বললাম না 2-4 জন ভালো মানুষও তো থাকে সবসময়, আমি এই ভাইদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে মানসিকভাবে সাপোর্ট জুগিয়েছে। বলে যে মাসুদ একটু ধৈর্য ধরেন, ঠিক হয়ে যাবে, কিছু তো করার নেই, সবই তো বুঝে না। তা আমি বললাম যে কী করতে হবে? বললো যে দেখেন
মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রথম দিন কোর্টে যখন রিমান্ডই হয় না আমার, মানে তারা কোর্টে যখন প্রডিউসই করে নাই, আমার এবং পুলিশের উপর চাপ হলো যে শফিকুল ইসলাম মাসুদ হেঁটে কোর্টে উঠলো কিভাবে, তোমরা কি করো। এইটা মানে এটা তাদের কথা বলতেছে, তারা আমাকে বলতেছে যে আপনার ব্যাপারে তাদের ক্ষুদ্র প্রতিক্রিয়া, আমাদের চাকরি চলে যাচ্ছে যে আপনি কিভাবে হেঁটে উঠলেন কোর্টে। নেক্সট নির্দেশনা হচ্ছে আপনি যেন হেঁটে কোর্টে উঠতে না পারেন, এটা আমাদেরকে, এবং এটা আমাদেরকে ভিডিওতে দেখাইতে হবে। আপনার প্রতি কি টর্চার হচ্ছে এটা তারা বিশ্বাস করতে পারতেছে না, সামথিং হ্যাপেন, তারা মনে করতেছে যে আপনার প্রতি আমাদের কোনো একটা সিম্পথি কাজ করতেছে, যার কারণে। তো বললো যে মাসুদ ভাই এই হচ্ছে আমরা মানে যা নির্দেশনা ছিল, দেখেন একটা ফ্যাসিস্ট সরকার এবং তার সেই সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী যারা ছিলেন তারা কতটা নির্লজ্জ এবং কতটা বেআইনি কাজ করলে, অমানবিক হলে এবং কতটা নৃশংস হলে, কতটা মানে পাশবিক হলে তারা বলে যে শুধু টর্চার করলে হবে না, মানে কিছুটা মানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ফিল্ম স্টাইল আর কি, এটা বলে ইন্ডিয়ান ফিল্ম স্টাইল, যে টর্চারটা তারা দেখতে চেয়েছেন, যে কী অত্যাচার করা হচ্ছে এটা আমরা দেখতে চাই। এবং বলছে মাসুদ আমরা দেখাতে বাধ্য হয়েছি যে আপনার এইভাবে যখন আপনি ওই জায়গায় ছিলেন আপনি তো কিছু টের পান নাই, আমরা বাধ্য এটা করেছি। তবে এটা আপনি মাথায় রেখেন যে নির্দেশনা আমাদের দেওয়া হয়েছে সেই নির্দেশনার 5% আপনার প্রতি আমরা অ্যাপ্লাই করেছি, আমরা 95% থেকে আপনাকে রেস্কিউ করেছি। আমরাও মানুষ, আমাদের একটা পরিবার আছে, এইগুলো তৎকালীন মানে শেষের দিকের কথা আর কি। তাই আমি বললাম যে 95% হলে কি হইতো, 5%ই আমি এই প্রায় 1.5 বছর আমি হুইল চেয়ারে বসে আছি। তো বললো যে কিছু করার নেই, ধৈর্য ধরেন। তো এই যে দেখেন মানে রিমান্ডের তাদের এই প্রক্রিয়াগুলো কিন্তু প্রতিবারই রিমান্ড হলেই মানে ম্যাজিস্ট্রেটরা জাজরা যারা আছে অন্যরা একসময় বলতেন যে আচ্ছা এই লোকটার কি অসুবিধা, মানে আমাকে একবার জিজ্ঞেস করলেন যে আপনারা তো মামলা কেন বলেন তো। তা আমি বললাম যে আমি নিজেও এটা নিয়ে কনফিউজড, যে মামলা আছে ঠিক আছে কিন্তু এত রিমান্ডে আপনাকে এরা মানে বারবার করতেছে, আপনি অসুস্থ দেখতেছি, রিপোর্ট আছে ডাক্তারের রিপোর্ট দিলাম, আমার ওয়াইফ ডক্টর, তখন ডাক্তারদের রিপোর্ট দেওয়া হলো, বলছে যে এগুলো কোনো ডাক্তারের দেখা দেখি কিছু নাই, ও সুস্থ আছে। আমাকে তারা ফান্ড করে বললো যে ওনাকে এখন ছেড়ে দেন, উনি এখন 3টা মিছিল করে আসতে পারবেন, উনি এগুলো জাস্ট ইয়ে করতেছে। আমি বললাম ভাই আমার পা কোমর থেকে পা পর্যন্ত তো আপনারা প্যারালাইজড করে ফেলেছেন, এবং আমাকে যখন পিজিতে নিয়ে আসলো জেলখানা থেকে আমাকে ট্রিটমেন্টের জন্য অর্ডার করালাম, কোর্ট থেকে অর্ডার নিয়ে পিজিতে নিয়ে এসে আমাকে ঢুকাইছে, মানে আমার ভর্তি অ্যাডমিট করার জন্য আমাকে পাঠাইছে জেলখানাতে। 5 থেকে 7 মিনিট রাখার পরে কি ইঙ্গিত কোথা থেকে এসছে, বললো যে ওনাকে এখনই বের করতে হবে, এখান থেকে এখনই বের করতে হবে। একজন শুধু আমাকে কানে কানে এসে বললো যে মাসুদ ভাই আপনার তো কোমর থেকে পা পর্যন্ত আপনি বেসিক্যালি আপনি যদি বেঁচেও থাকেন সেটা কোনো কাজে লাগাইতে পারবেন। তা বললাম কী করতে হবে, বলছে দ্রুত জামিন টেনে আপনার বাইরে ট্রিটমেন্ট করতে হবে, তাছাড়া এই পিজিতেও এটার কোনো ট্রিটমেন্টে, কারণ আপনার ইয়াগুলো শুকিয়ে যাচ্ছে, ভেইনগুলো এবং যে টিস্যুগুলো আছে এগুলো ক্রমান্বয়ে শুকিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আপনাকে খুব সিরিয়াসলি নিতে হবে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হয়তো এভাবে চেয়েছেন।